এটা শুধু তোমার জন্য। একগুচ্ছ টকটকে লাল গোলাপ দিদির দিকে এগিয়ে দিয়ে বলল দীপ্ত। লাল গোলাপ দিদি খুব পছন্দ করে। অথচ আজ দিদি ওর দিকে তাকিয়েও না তাকাবার ভঙ্গিতে এগিয়ে গেল। আজ দীপ্ত আর দিদির বিয়ের পুরো 5 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে দীপ্ত দিদিকে ফুলটা দিতে গিয়েছিল। কিন্তু দিদির এই আচরণ প্রতিটা মুহূর্তে দীপ্তকে কতটা কষ্ট দিচ্ছে সেটা দিদি বুঝতে চায় না, হয়তোবা বুঝবার কোনো চেষ্টাও করে না। অথচ এই 2 মাস আগে অবধি দিদি দীপ্তকে কষ্ট দেবার কথা কল্পনাতেও আনত না। নরম শান্ত স্বভাবের দিদি তো সবাইকে ভালোবাসতে পারে, কষ্ট কি করে দিতে পারে? কিন্তু গত 2 মাস ধরে দিদি প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে দীপ্তকে যে ও দীপ্তকে আর পছন্দ করছে না নিজের লাইফে। দীপ্ত একবার ভেবেছিল যে দিদির বাবা মাকে ডেকে কথাটা বলে, কিন্তু পরক্ষণেই আবার এটা ভেবে চুপ করে গেছে যে ওনাদের বয়স হয়েছে, যদি এইসব জেনে ওনারা অসুস্থ হয়ে পড়েন। তাই নিজের মনের মধ্যে সব কষ্ট চেপে রেখে প্রতি মুহূর্তে নিজেকে সান্ত্বনা দিয়েছে যে আবার সব ঠিক হয়ে যাবে। কিছুই আর ঠিক হবে না দীপ্ত, মনে মনে ভাবছে দিদি ব্যালকনিতে দাঁড়িয়ে। এখনও যাবে না বেডরুমে, আগে দীপ্ত ঘুমিয়ে পড়ুক, তারপর ও যাবে। কারণ দীপ্ত ওর কাছাকাছি এলে ওই অভিনয়টা কিছুতেই করতে পারবে না যে ধরা পড়ে যাবে ও দীপ্তর কাছে। তখন ও সত্যি কথাটা বলতে বাধ্য হবে দীপ্তকে। তার থেকে তো এটাই ভালো যে দীপ্ত ওকে খুব খারাপ ভাবুক, ওকে ভুল বুঝুক প্রতিটা মুহূর্তে। তখন আর দীপ্তর ওকে ছেড়ে থাকতে কষ্ট হবে না। কারণ দিতি জানে, সত্যিটা জানলে দীপ্ত সহ্য করতে পারবে না। দিতি নিজেও কি 2 মাস আগে জানতো যে ওদের দুজনের এই সুখের ঘরে দুঃখের কালরাত্রি প্রবেশ করতে চলেছে? দীপ্ত ভীষণ ভালোবাসে বাচ্চা, আর তাই বিয়ের 5 বছরের মাথায় ওরা দুজনে একটা ফুটফুটে বাচ্চার প্ল্যানিং করেছিল। দিতির যখন পিরিয়ড মিস হয়েছিল তখনও মনে মনে খুব খুশি হয়েছিল। ভেবেছিল সব একেবারে কনফার্ম করে দীপ্তকে খবরটা দেবে। গাইনোকোলজিস্ট ডক্টর সেন যখন বুঝতে পেরেছিলেন ব্যাপারটা, তখনই উনি আরও কয়েকটা টেস্ট করতে বলেছিলেন দিদিকে। আর তারপর যখন সব রিপোর্ট চলে এসেছিল তখনই উনি দিদিকে বলেছিলেন হাজবেন্ডকে ডেকে দিতে। কিন্তু দিদি কিছুতেই রাজি হয়নি, বলেছিল যা বলবার ওকেই বলতে, ও সবকিছু শোনার জন্য প্রস্তুত। ডক্টর সেন যখন বলেছিলেন যে দিদির ইউট্রাসে এই মুহূর্তে একটা বেবি না, একটা টিউমার প্রতিদিন বেড়ে চলেছে একটু একটু করে, আর এই টিউমার অপারেশন করার পর আর দিদি কোনোদিনই মা হতে পারবে না। দিদি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু না, এতটা ভেঙে পড়লে কি করে চলবে? দীপ্তকে এই নিষ্ঠুর সত্যিটা কিছুতেই জানতে দেবে না ও। তাহলে তো দীপ্ত নিজেকে সামলাতেই পারবে না। তার থেকে বরং ও নিজেকে দীপ্তর কাছে এতটাই ঘৃণার পাত্রে করে তুলবে ওর খারাপ ব্যবহারের মাধ্যমে, যে দীপ্ত নিজেই ওকে ওর জীবন থেকে বের করে দিতে চাইবে। আরও দীপ্তর জীবন থেকে চলে গেলে দীপ্ত আবার নতুন করে সংসার করতে পারবে। আর তাই পরিকল্পনা মাফিক ও এক এক ধাপ এগিয়ে চলেছে। এই তো আজই ওদের বিবাহবার্ষিকীর দিনে ও দীপ্তকে নিজের খারাপ ব্যবহার দিয়ে বুঝিয়ে দিল যে ও কতটা খারাপ মেয়ে, দীপ্তর ভালোবাসা ওর কাছে কতটা অর্থহীন। কিন্তু সত্যিই কি তাই? দীপ্তর সঙ্গে খারাপ ব্যবহার করে ও নিজেও কি ভালো আছে? কতটা কষ্ট ও পাচ্ছে তা ও নিজে জানে। কিন্তু না, ও কিছুতেই দীপ্তকে বুঝতে দেবে না যে ও এটা অভিনয় করছে। দিতি, খুব আবেগঘন কণ্ঠে দীপ্ত ডাকল ওকে। এ কি, দীপ্ত এখনো জেগে কেন আছে? ও তো এই জন্যই যাচ্ছে না এখন দীপ্তর কাছে। আবার এদিকেই তো আসছে মনে হচ্ছে। ওর সামনে দীপ্ত এলে ও কি পারবে নিজেকে সামলাতে? যদি সব গোলমাল হয়ে যায়? দীপ্ত দিতির একেবারে কাছে এগিয়ে এলো, তারপর দিতিকে নিজের দিকে ফেরালো। দিতির মুখটা নিজের দুহাতে ধরে ওর সামনে নিয়ে এলো। না, কিছুতেই পারা যাচ্ছে না। দীপ্তর পুরুষালী গন্ধ ওর নাকে। একটা কেমন যেন ঘুর লাগা আচ্ছন্নতা ওকে গ্রাস করছে। পুরুষের গন্ধের এই মাদকতা অস্বীকার করার শক্তি ওর নেই। দিতিকে তুলে নিয়ে বেডে গেল দীপ্ত, নিজের দিকে টেনে জড়িয়ে ধরল পরম আবেগে। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, দিদি, আমি জানি তুমি কেন এরকম ব্যবহার করছো আমার সঙ্গে। সব জানি আমি।
ডক্টর সেন আমাকে সব বলেছেন। চমকে তাড়াতাড়ি নিজেকে দীপ্তর কঠিন বাহুবন্ধন থেকে মুক্ত করতে গেল। কিন্তু দীপ্ত সেভাবেই ওকে চেপে ধরে থাকলো নিজের বুকের সঙ্গে। তারপরও দিতিকে বলল, তুমি কি করে ভাবলে যে আমাকে কষ্ট দিয়ে তুমি নিজে যে কষ্টটা পাচ্ছ সেটা আমি বুঝতে পারবো না? তোমার মুখের দিকে তাকিয়ে যদি তোমার মনই না পড়তে পারলাম এতদিনে, তাহলে তোমাকে এতদিন কি ভালোবাসলাম দিতি? তোমার মনের খবর রাখাটাও আমার দায়িত্ব। আর একটা কথা, অভিনয়টা তুমি এখনো অতটাও ভালো শিখতে পারোনি ম্যাডাম। দিতি আর নিজের আবেগ সম্বরণ করতে পারল না। ঝরঝর করে কেঁদে ফেলল দীপ্তকে জড়িয়ে। তারপর বলল, তোমার কথা ভেবে করেছি সব। তোমাকে সন্তান না দিতে পারার কষ্ট থেকে করেছি এসব। আমি তোমার জীবন থেকে চলে গেলে তুমি আবার নতুন করে শুরু করতে পারবে, তাই করেছি এসব। কিন্তু দিতি, তখনও যদি আমার সন্তান না হয়, তখন তুমি কি করবে? পারবে তো নিজেকে ক্ষমা করতে? এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা সন্তান সুখ থেকে বঞ্চিত। তারা বেঁচে আছে তো নিজেদের নিয়ে। সেরকম হলে আমরা সন্তান দত্তক নিতে পারি, তাকে নিজেদের সন্তান স্নেহে বড় করে তুলব। কিন্তু তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এটা কোনোদিন ভাবতে পারবো না আমি। তারপর উঠে টেবিলের ওপর রাখা লাল গোলাপগুলো দিদির হাতে দিয়ে বলল, বিলেটেড অ্যানিভার্সারি ডিয়ার। ঘড়ির কাঁটা তখন নতুন দিনের অপেক্ষায়।